সন 1855। দিনটা ছিল 31শে মে, বৃহস্পতিবার। গঙ্গার তীরে অবস্থিত দক্ষিণেশ্বর মন্দিরে ঘটে গেল এক অকল্পনীয় ঘটনা। প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রানী রাসমণির স্বপ্নের এই মন্দিরকে দান করে দিতে হলো এক গরিব ব্রাহ্মণকে। কে ছিলেন এই ব্রাহ্মণ, আর রানীমা কেনই বা এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন? চলুন দেখাবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি তারক। ট্রাভেল প্ল্যানার তারক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসুন তাহলে জেনে নেওয়া যাক দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের সাথে জড়িয়ে থাকা নানা জানা অজানা ইতিহাস। শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি লোকাল বা মেট্রো করেও প্রথমে আপনারা চলে আসুন এই দক্ষিণেশ্বর স্টেশনে। আপনারা যারা বহুদিন থেকে দক্ষিণেশ্বরে আসবেন বলে ঠিক করে আছেন কিন্তু এখনও আসা হয়নি, তাদের কাছে মন্দির যাবার এই নবতম রাস্তা বা স্কাইওয়াকটি দেখলে বেশ ভালো লাগবে। একদম স্টেশন লাগোয়া নবনির্মিত এই স্কাইওয়াকে রয়েছে নতুন নতুন দোকান, যেখান থেকে আপনারা পুজোর ডালা সংগ্রহ করতে পারবেন। রয়েছে অসংখ্য মানুষজনের ভিড়, সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ। স্কাইওয়াক ধরে সোজা হাঁটতে হাঁটতে আপনারা চলে আসুন একদম মন্দিরে প্রবেশ করার সিংহদুয়ারের সামনে, যেখান থেকে আপনারা মন্দিরে প্রবেশ করবেন। সালটা ছিল 1847। ধনী বিধবা লোকমাতা রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পুজো দেবার উদ্দেশ্যে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। 24টি নৌকায় আত্মীয় স্বজন, দাস দাসী ও রসদ নিয়ে তিনি রওনা হবেন বলে ঠিক করেন। কিন্তু যাত্রার পূর্বরাত্রে রানী দেবী কালীর স্বপ্নাদেশ পান। দেবী তাকে বলেন, কাশী যাবার প্রয়োজন নেই, গঙ্গার তীরে একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো কর। সেই মূর্তিতে আবির্ভূত হয়ে আমি পুজো গ্রহণ করব। এই স্বপ্নের পরেই রানীমা গঙ্গার পশ্চিম দিকে বালি বা উত্তরপাড়া প্রভৃতি অঞ্চলে জমি সংগ্রহের প্রচেষ্টা শুরু করেন। কিন্তু ওই অঞ্চলের জমিদাররা রানীমাকে প্রচুর অর্থের বিনিময়েও কোনো জমি বিক্রি করতে অনিচ্ছা প্রকাশ করে, কারণ তাদের জমিদারির মধ্যে অন্য জমিদারের ব্যয় নির্মিত কোনো দেবালয় বা গঙ্গার ঘাট নির্মিত হোক, এটা তাদের আভিজাত্যের আঘাত করার মতো বিষয় ছিল। অগত্যা রানী বাধ্য হয়েই গঙ্গার পূর্ব উপকূলে দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের জন্য জমির খোঁজ করতে থাকলেন। কলকাতা থেকে মাত্র 8 কিলোমিটার উত্তরে গঙ্গার পূর্ব উপকূলে উত্তর 24 পরগনার মধ্যেই দক্ষিণেশ্বর মন্দিরটি অবস্থিত। সেকালে যে গ্রামটিতে এই মন্দিরটি অবস্থিত ছিল তার সাথে অন্যান্য অঞ্চলের মানুষের খুব একটা পরিচিতি ছিল না। সামান্য কয়েকটা ঘর আর হিন্দু মুসলমানের মিলিত বসতি ছিল সেখানে। অঞ্চলটির নাম দক্ষিণেশ্বর হওয়ার পিছনে ছিল একটি ছোট্ট ইতিহাস। আসুন তাহলে জেনে নেওয়া যাক কী ছিল সেই ইতিহাস। কয়েকশো বছর আগে এখানকার দেউলিপোতার জমিদার বানরাজা স্বপ্নাদিষ্ট হয়ে এখানে একটি শিবের সন্ধান পান এবং সেই শিবকে উদ্ধার করে তার মন্দির প্রতিষ্ঠা করে সেখানে নিত্য পূজার্চনার ব্যবস্থা করেছিলেন। দক্ষিণবঙ্গে এই শিব প্রাপ্তির ফলে এই শিবের নামকরণ করা হয়েছিল দক্ষিণেশ্বর। পূর্বে এর নাম ছিল শোনিতপুর বা সম্বলপুর। রানী রাসমণি তার মনের মতো জমি কোথাও পাচ্ছিলেন না। অনেক অনুসন্ধানের পর শেষমেশ এই জমিটিকে পাওয়া গেল, যেখানে এই দক্ষিণেশ্বর মন্দিরটি অবস্থিত। কিন্তু এই জমিটি পাওয়ার পরপরই ঘটে গিয়েছিল এক অদ্ভুত নিয়তির খেলা। সবই যেন মা ভবতারিণীর ইচ্ছে। দেখুন কি ঘটেছিল সেদিন। বর্তমানের এই সুবিশাল মন্দির এলাকাটি একসময় ছিল একটি উদ্যান, নাম ছিল সাহেব বাগিচা, যার মালিকানায় ছিলেন জন হেস্টি। তিনি এখানে বসবাস করতেন, কিন্তু একদিন হঠাৎ তার মনে হলো তিনি এখানে একটি চটকল নির্মাণ করবেন। সেই পরিকল্পনা মাফিক তিনি প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করবার উদ্দেশ্যে বিদেশে রওনা দিলেন। কিন্তু নিয়তির খেলায় পথেই তিনি হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেলেন। পূর্ববর্তীকালে জন হেস্টির সেই 54.5 বিঘা জমি রানী রাসমণি কোম্পানির কাছ থেকে 42,500 টাকার বিনিময়ে ক্রয় করেন। কচ্ছপের পিঠের মতো
বা কুর্ম পৃষ্ঠাকার আকৃতি বিশিষ্ট এই অঞ্চলটি ছিল দেবীর মন্দির নির্মাণের এক আদর্শ স্থান। রানী রাসমণি যখন এই জমিটি ক্রয় করেন তখন জমির উত্তর দিকে ছিল সরকারি বারুদখানা, পশ্চিম দিকে ছিল গঙ্গা, দক্ষিণ দিকে ছিল জেমস হেস্টির একটি কারখানা, আর পূর্ব দিকে ছিল কাশীনাথ চৌধুরীর জমি। জমি কেনার কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে গেল মন্দির নির্মাণের কাজ। প্রথম দিকে মন্দির নির্মাণের কাজে রানী রাসমণি সহায়ক ছিলেন তার জ্যেষ্ঠ জামাতা রামচন্দ্র দাস। পরে তার তৃতীয় জামাতা মথুরমোহন বিশ্বাস এই মন্দির কার্য সম্পন্ন করার গুরু দায়িত্ব পালন করেছিলেন। এই মন্দির নির্মাণে গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন বিখ্যাত ম্যাকিন্টোশ অ্যান্ড বার্ন নামক বিদেশি ঠিকাদার সংস্থাকে। দীর্ঘ ৮ বছর অর্থাৎ 1847 থেকে 1855 সাল পর্যন্ত নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে 9,25,000 টাকা ব্যয়ে নির্মিত হলো এই দক্ষিণেশ্বর মন্দিরটি, যা আজ বর্তমান মূল্য প্রায় 50 কোটি টাকার সমান। এই নির্মাণ কার্য চলাকালীন রানীমা যে ত্যাগ স্বীকার করেছিলেন তা সত্যিই অকল্পনীয়। একদিকে চলছিল মন্দির নির্মাণের কাজ, আর অপরদিকে একই সাথে চলছে রানীমার বাড়িতে দেবী প্রতিমা গড়ার কাজ। এই সময় রানী ত্রিসন্ধ্যা স্নান, হবিষ্যান্ত ভোজন, মাটিতে শয়ন, যথাশক্তি জপ পুজো দিয়ে পুণ্য কঠোর ব্রত পালন ও আচার নিষ্ঠার মধ্য দিয়ে দিন যাপন করতেন। দীর্ঘ 8 বছরের অক্লান্ত পরিশ্রম আর অর্থব্যয়ে তখন দক্ষিণেশ্বরের মন্দির ও দেবী প্রতিমা উভয়ই নির্মাণ কার্য সদ্য সমাপ্ত হয়েছে। এখন অপেক্ষা শুধু মন্দির উদ্বোধনের জন্য একটি শুভ দিনের। এই অপেক্ষার মাঝে দেবী প্রতিমার যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য দেবীকে রাখা হলো একটি বাক্সের মধ্যে। কিন্তু এর পরেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। দেখুন কি হয়েছিল। দেবীকে বাস্কবন্দী করার কিছুদিনের মধ্যেই রানীমাকে দেবী স্বপ্নে এসে বলেন, আমাকে আর কতদিন এইভাবে আবদ্ধ রাখবি? আমার যে খুব কষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে, যত শীঘ্রই পারিস আমাকে প্রতিষ্ঠা কর। স্বপ্নটি দেখা মাত্রই পরদিন ভোরবেলা রানীমা দৌড়ে গিয়ে বাস্কবন্দী দেবী প্রতিমাকে যখন বাইরে বার করলেন তখন সবাই রীতিমতো হতবাক। গরমে মানুষ যেমন ঘেমে ওঠে ঠিক তেমনি প্রতিমাও একই রকমভাবে ঘেমে উঠছেন। তখন রানীমা আর অপেক্ষা না করে পূর্ণিমা স্নানযাত্রার দিনই দেবীকে প্রতিষ্ঠা করেন। এদিকে রানীমা প্রস্তুতি নিচ্ছেন দেবীকে অন্নভোগ নিবেদন করবার উদ্দেশ্যে। অন্যদিকে এই কথা জানাজানি হতেই সেকালে রানীমাকে একটি তীব্র বিরোধের সম্মুখীন হতে হয়। রানীমা জাতিতে শূদ্র হওয়ায় সামাজিক প্রথা অনুযায়ী কোনো ব্রাহ্মণই, এমনকি রানীমার নিজ গুরু বা পুরোহিত দেবীকে অন্নভোগ দিতে রাজি হলেন না। সমস্ত আয়োজন মুহূর্তের মধ্যে থমকে গেল। অবশেষে বিধান এলো কলকাতার চতুষ্পাঠীর পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়ের কাছ থেকে। তিনি বিধান দিলেন, রানীমা যদি এই মন্দিরটি কোনো ব্রাহ্মণকে দান করেন তাহলে সেই ব্রাহ্মণ দ্বারা দেবীকে ভোগ নিবেদন করা হলে অশাস্ত্রীয় বলে গণ্য হবে না। রামকুমারের এই বিধানে তৎকালীন ব্রাহ্মণ পণ্ডিত মহলে নিন্দার তীব্র ঝড় লক্ষ্য করা যায়। তথাপি সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে রানীমা এই কার্য সম্পাদন করার জন্য রামকুমারকেই আহ্বান জানালেন। রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে ব্রত হন। তার ছোট ভাই গদাধর বা গদাই তার সহযোগী হন। পরে তার ভাগ্নে হৃদয়ও তাকে সহায়তা করতে আগিয়ে আসেন। আর রানীমার ইচ্ছে অনুযায়ী 1855 সালের 31শে মে বৃহস্পতিবার স্নানযাত্রার মধ্য দিয়ে মহা সমারোহে ধুমধাম করে মন্দির প্রতিষ্ঠার শুভকার্য সম্পন্ন হলো। সে সময় শুধুমাত্র মন্দিরে প্রতিষ্ঠার দিনই রানীমার খরচ হয়েছিল প্রায় 2 লক্ষ টাকা। পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রায় 30 বছর এই মন্দিরকেই তার সাধনার ক্ষেত্রে পরিণত করেছিলেন। তবে সবথেকে আশ্চর্যের ঘটনা কি জানেন? এই মন্দির তৈরির পশ্চাতে যে ব্রাহ্মণেরা রানীমার তীব্র সমালোচনা করেছিলেন, এই মন্দির উদ্বোধনের পরেই তারা আকণ্ঠ ভুরিভোজ এবং দান সামগ্রী গ্রহণ করে আনন্দে আত্মরা হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। রানীমার এই অদম্য জেদের কাছে তৎকালীন হিন্দু ব্রাহ্মণ সমাজ হার মানতে বাধ্য হয়েছিল। এবার আমি আপনাদেরকে দেখাবো আপনারা মন্দিরে কখন পুজো দেবেন।
কোথা থেকে ডালা সংগ্রহ করবেন, আশেপাশে ঠিক কোন কোন জায়গাগুলো আপনারা ঘুরে দেখবেন এবং সমস্ত যাত্রাপথে আপনাদের মোট কত খরচ হতে পারে, এই সকল তথ্য নিয়ে থাকছে আমার একদম শেষ পার্টের ভিডিও, তাই সঙ্গে থাকুন। এটি হলো মন্দিরের প্রবেশদ্বার। এটি মা ভবতারিণীর প্রধান মন্দির। এটি হলো কার পার্কিং এরিয়া। এটি হলো জুতো ব্যাগ রাখার কাউন্টার। এখানে পেয়ে যাবেন পুজো দেবার ডালার কাউন্টার। এটি হলো নহবতখানা বা মা সারদা দেবীর বাসগৃহ। এটি হলো শ্রী শ্রী রামকৃষ্ণের সাধন কক্ষ। এটি হলো মায়ের মন্দিরে প্রবেশ করার মুখ্য দ্বার। এটি হলো বিবেকানন্দ উদ্যান। মন্দিরের পূর্ব দিকে অবস্থিত একটি পবিত্র জলাধার, এটিকে বলা হয় পঞ্চবটী। এখানে শ্রী রামকৃষ্ণ তোতাপুরীর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। এটি হলো দক্ষিণেশ্বর গঙ্গা ঘাট। এই দুটি হলো বিবেকানন্দ সেতু ও নিবেদিতা সেতু। আর ওদিকে রয়েছে বেলুড় মঠ। এটি হলো শ্রীরামকৃষ্ণদেবের নিজের হাতে লাগানো বটবৃক্ষ। দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরটি 3 তলা বিশিষ্ট। উপরে 2টি তলে 9টি চূড়া বণ্টিত হয়েছে। প্রধান মন্দিরটি দক্ষিণমুখী। মূল মন্দিরের বিপরীতে যে 12টি শিব মন্দির রয়েছে সেগুলো 8 চালা স্থাপত্য রীতিতে নির্মিত। মন্দিরের মূল গর্ভগৃহে শিবের উপর মা ভবতারিণী মূর্তিটি স্থাপিত। মন্দিরের উত্তর দিকে 2 কিলোমিটারের মধ্যে মা আদ্যা মায়ের মন্দির রয়েছে। ধীরে ধীরে দক্ষিণেশ্বর মন্দিরটি এখন একটি তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে, যার কারণে এখন বহু তীর্থযাত্রী এখানে আসেন মাকে দর্শন করতে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি আপনাদের কাছ থেকে আশা করব।